মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা হরমোন রয়েছে, তার মধ্যে ইম্পর্টেন্ট মোস্ট তিনটা হচ্ছে থাইরয়েড, প্যারাথাইরয়েড এবং ইনসুলিন। এই তিনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট হরমোন ইন এন্ডোক্রাইন ফিজিওলজি। সো সেই হিসাবে আমরা এই থাইরয়েড হরমোনটাকে একটু ভালোভাবে পড়ার চেষ্টা করব। ফার্স্ট অফ অল বাইন্ডিং প্রোটিনস অ্যান্ড অ্যাকশনস, এর মধ্যে আমরা কিছু জিনিস পড়ব। তো প্রথমে হচ্ছে বাইন্ডিং প্রোটিনস। কি কি বাইন্ডিং প্রোটিনস রয়েছে? যেমন থাইরক্সিন বাইন্ডিং গ্লোবিউলিন, দ্যাট ইজ টিবিজি, ট্রান্সথাইরয়েটিন, দ্যাট ইজ থাইরক্সিন বাইন্ডিং প্রি অ্যালবুমিন, দ্যাট ইজ টিবিপিএ, আর হচ্ছে অ্যালবুমিন। এগুলো হচ্ছে থাইরয়েড হরমোন বাইন্ডিং প্রোটিনস। থাইরয়েড হরমোন বাইন্ডিং প্রোটিনস রয়েছে এই কয়েকটা। তো এই থাইরয়েড হরমোন বাউন্ড অবস্থায় সার্কুলেশনে কত পার্সেন্ট থাকে? থাইরক্সিন বাইন্ডিং গ্লোবিউলিন, এইটার ক্ষেত্রে এই পার্সেন্টটা অবশ্যই পড়তে হবে। T4 এর ক্ষেত্রে 67% এবং T3 ক্ষেত্রে এবং T3 ক্ষেত্রে 46%। থাইরয়েড হরমোনের যে ইফেক্টগুলো আমাদের শরীরে, সেগুলো কি কি আছে খুবই ইম্পর্টেন্ট। এইখানে এটা ছাড়াও এডিশনাল আরেকটা রয়েছে, এটা অবশ্যই পড়তে হবে। এই দুটো অবশ্যই কিভাবে কাজ করে, যেমন ক্রোনোটপিক এবং ইনোটপিক ইফেক্ট কি আছে। এর মধ্যে রয়েছে বেটা রিসেপ্টরস গুলো ইনক্রিজ করে, তারপরে সার্কুলেটিং যে ক্যাটেকোলামাইন্স, এগুলোর রেসপন্সটাকে এনহ্যান্স করে। তারপরে হচ্ছে লাইপোলাইসিসকে স্টিমুলেট করে, প্রোটিন ব্রেকডাউন এটা ইনক্রিজ করে। তারপর হচ্ছে নর্মাল গ্রোথ এবং স্কেলিটাল ডেভেলপমেন্টে হেল্প করে, নর্মাল ব্রেইন ডেভেলপমেন্টেও এটার হচ্ছে ফাংশন রয়েছে, এবং কার্বোহাইড্রেট যে অ্যাবজর্পশন রেট সেটাকে ইনক্রিজ করে। তারপর এলডিএল রিসেপ্টর ফর্মেশন করে। আর এটা হচ্ছে অক্সিজেন কনজাম্পশনকে স্টিমুলেট করে, এক্সেপ্ট কোথায় কোথায় অক্সিজেন কনজাম্পশন স্টিমুলেট করে না এটাও জানতে হবে। সেটা হচ্ছে টেস্টিস, ইউটেরাস, লিম্ফ নোড, স্প্লিন এবং অ্যান্টেরিয়র পিটুইটারি। এছাড়া মেটাবলিক রেটটাকে ইনক্রিজ করে। এই চার্টের সাথে এটা মিলিয়ে পড়তে হবে। এই দুটো মিলে মনে রাখতে হবে যে থাইরয়েড হরমোনের কি কি অ্যাকশনস রয়েছে। যেমন এখানে আমি দেখতে পাচ্ছি গ্রোথ, সিএনএস ডেভেলপমেন্ট, কার্ডিওভাস্কুলার কি কি আছে, যেমন কার্ডিয়াক আউটপুট ইনক্রিজ করে, টিস্যু ব্লাড ফ্লো ইনক্রিজ করে, হার্ট রেট, তারপরে হার্ট স্ট্রেংথ, রেসপিরেশন, এগুলো ইনক্রিজ করে। মেটাবলিজমের মধ্যে ইনক্রিজ মাইটোকন্ড্রিয়া, সোডিয়াম পটাশিয়াম এটিপিএস যেটা ইনক্রিজ করে, অক্সিজেন কনজাম্পশন ইনক্রিজ করে যেটা পূর্বে বলেছি, এক্সেপ্ট হচ্ছে কোথায় কোথায় অক্সিজেন কনজাম্পশন ইনক্রিজ বা স্টিমুলেশন করে না, সেটা হচ্ছে টেস্টিস, ইউটেরাস, লিম্ফ নোড, স্প্লিন এবং অ্যান্টেরিয়র পিটুইটারি। সো এই জিনিসগুলো যেহেতু বিভিন্ন চার্টে কিছু ইনফরমেশন একটু ভিন্ন ধরনের থাকে, সো এইটা কিন্তু দুই জায়গা থেকেই পড়তে হবে। তারপরে গ্লুকোজ অ্যাবজর্পশন ইনক্রিজ করে, গ্লুকোনিওজেনেসিস ইনক্রিজ করে, গ্লাইকোজেনোলাইসিস ইনক্রিজ করে, লাইপোলাইসিস ইনক্রিজ করে, প্রোটিন সিনথেসিস ইনক্রিজ করে এবং বেসাল মেটাবলিক রেট ইনক্রিজ করে। এইখানে একটা জিনিস খেয়াল করেন যে এটা একটা বই থেকে নেওয়া হয়েছে এবং এটা আরেকটা বই থেকে নেওয়া হয়েছে। দুই বইয়ে একটা কথা দুই রকম রয়েছে। যেমন এখানে বলা হচ্ছে, এটা হচ্ছে গ্যানন থেকে এই চার্টটা নেওয়া হয়েছে, এখানে বলা হচ্ছে যে থাইরয়েড হরমোন ইনক্রিজ প্রোটিন ব্রেকডাউন, কিন্তু গাইটন বলছে, এটা গাইটন থেকে নেওয়া হয়েছে, গাইটন বলছে ইনক্রিজ প্রোটিন সিনথেসিস। তাহলে কিন্তু জাস্ট বিপরীতমুখী কথা। এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে দুই বইতে দুই রকম এবং বিপরীতমুখী কথা দেওয়া রয়েছে, তো দুইটাই কিন্তু জেনে রাখতে হবে। ইন্টারপ্রিটেশন, এই জিনিসটা খুবই সমস্যা করে। এই ইন্টারপ্রিটেশনটা খুবই জটিল এবং এটা কিন্তু খুবই কেয়ারফুলি করতে হবে। এটা যদি এই চার্ট থেকে মুখস্থ করেন কেউ, তাহলে কিন্তু এটা আলটিমেটলি পরীক্ষার সময় কিন্তু এটা ভুলে যাবেন। তো এটা কিন্তু একটু বুঝে পড়তে হবে। এখানে কোন কোন জিনিস পড়তে হবে সেটা হচ্ছে কয়েকটা জিনিস পড়তে হবে, যেমন প্রাইমারি সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম, প্রাইমারি সেকেন্ডারি থাইরোটক্সিকোসিস, T3 টক্সিকোসিস, ফ্যাকটিশিয়াস থাইরোটক্সিকোসিস, সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম, সাবক্লিনিক্যাল
থাইরোটক্সিকোসিস। এই 8টা জিনিস এখান থেকে পড়তে হবে। তো এটা পড়ার জন্য একটু যদি এটা বুঝে পড়া যায় তাহলে এটা বেশি ইফেক্টিভ হবে। তো বুঝে পড়ার জন্য আমরা একটা ফিগারে চলে যাই। এই যে ফিগারটা, এই ফিগার দেখে আমাদের এটা ভালোভাবে বুঝতে হবে। তো এই ফিগারে কি বলছে, হাইপোথ্যালামাস থেকে থাইরোট্রপিন রিলিজিং হরমোন আসছে এবং এটা অ্যান্টেরিয়র পিটুইটারির উপর কাজ করে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন রিলিজ করছে এবং থাইরয়েড স্টিমুলেটিং হরমোন থাইরয়েড গ্ল্যান্ডের উপর কাজ করে থাইরয়েড হরমোন দ্যাট ইজ T3 T4 রিলিজ করছে এবং এই T3 T4 কিন্তু আবার অ্যান্টেরিয়র পিটুইটারিকে নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে সিগন্যাল দিচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন সিক্রেশনটাকে বন্ধ করার জন্য। এটা হচ্ছে কন্ট্রোল মেকানিজম। তাহলে আমাদেরকে মেইনলি এখন যেটা মাথায় রাখতে হবে, এই অংশটুকু আমাদেরকে এখন মাথায় রাখতে হবে। এই অংশটুকুর মধ্যেই মেইন মেকানিজমটা রয়েছে। এই যে জিনিসগুলো আমরা ব্যাখ্যা করব এখন, কোন কোন ইন্টারপ্রিটেশনে কি ধরনের ফাইন্ডিংস আসে সেটা। তো ফার্স্ট অফ অল আমরা দেখি প্রাইমারি সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম। প্রাইমারিটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের কারণে যদি থাইরয়েড হরমোন ডিক্রিজ করে, সেটা হচ্ছে প্রাইমারি হাইপোথাইরয়েডিজম। আর সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম হচ্ছে যদি অ্যান্টেরিয়র পিটুইটারির কোনো সমস্যার কারণে থাইরয়েড হরমোন সিক্রেশন কমে যায়, সেটা হচ্ছে সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম। তাহলে আমরা দেখি প্রাইমারি হাইপোথাইরয়েডিজমে কি পাওয়া যায়। প্রাইমারি হাইপোথাইরয়েডিজমে আমরা বলেছি যে থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা। তাহলে থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যার কারণে T3 T4 কমে গিয়েছে। তাহলে এখানে T3 T4 কমে গিয়েছে। এটা যদি কমে যায় তাহলে নেগেটিভ ফিডব্যাক মেকানিজমটা হ্যাম্পার্ড হবে। যদি হ্যাম্পার্ড হয় তখন কি হবে, তখন থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা বেড়ে যাবে। তাহলে প্রাইমারি হাইপোথাইরয়েডিজমে T3 T4 কমে যাবে এবং থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বেড়ে যাবে। আর সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম আমরা কি বলেছি, অ্যান্টেরিয়র পিটুইটারি যদি কোনো সমস্যা হয়, সেটার কারণে যদি থাইরয়েড হরমোন যদি কমে যায়, তাহলে সেটা হবে সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম। তাহলে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে যদি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কমে যায়, তাহলে কিন্তু থাইরয়েড স্টিমুলেশনটা কম হবে এবং T3 T4টাও কমে যাবে। তাহলে যদি আমরা দেখি তিনটাই কমে গিয়েছে, তিনটাই যদি কমে যায়, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কমে গিয়েছে এবং এর ফলে থাইরয়েড স্টিমুলেশনও কমে গিয়েছে এবং এর ফলে T3 T4ও কমে গিয়েছে, অর্থাৎ তিনটাই কমে গিয়েছে। এটা হচ্ছে সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম। ঠিক একই ঘটনা জাস্ট উল্টা ভাবে ঘটবে ইন কেস অফ সেকেন্ডারি থাইরোটক্সিকোসিস। সেখানে তিনটাই বেড়ে যাবে। যেহেতু সেকেন্ডারি, সো অ্যান্টেরিয়র পিটুইটারির সমস্যার কারণে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বেড়ে যাবে এবং থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বাড়ার কারণে থাইরয়েড গ্ল্যান্ডের স্টিমুলেশনটা বেড়ে যাবে এবং এর ফলে T3 T4 ইনক্রিজ করবে। তাহলে সেকেন্ডারি থাইরোটক্সিকোসিসের ক্ষেত্রে তিনটাই ইনক্রিজ করবে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন T3 T4 তিনটাই ইনক্রিজ করবে ইন কেস অফ সেকেন্ডারি থাইরোটক্সিকোসিস। আর তিনটাই ডিক্রিজ করছে সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম। তাহলে আমরা তিনটা পড়লাম, এবার বাকি থাকলো প্রাইমারি থাইরোটক্সিকোসিস। তাহলে প্রাইমারি কোনটা? প্রাইমারি মানে হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড ইটসেলফ, এটার সমস্যা। তো এইটার সমস্যার কারণে কি হবে, থাইরয়েড হরমোনগুলো বেড়ে যাবে। তাহলে T3 T4 ইনক্রিজ করবে। তাহলে এরা যদি ইনক্রিজ করে, তাহলে এরা কি করবে, এরা বেশি বেশি নেগেটিভ ফিডব্যাক মেকানিজম দিবে অ্যান্টেরিয়র পিটুইটারিকে। তাহলে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কমে যাবে। তাহলে প্রাইমারি থাইরোটক্সিকোসিসের ক্ষেত্রে T3 T4 ইনক্রিজ করবে এবং TSH বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এটা ডিক্রিজ করবে। আর প্রাইমারি হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে কি হয়, থাইরয়েডের সমস্যার কারণে T3 T4 কমে গিয়েছে। তাহলে T3 T4 যদি কমে যায়, তাহলে এই নেগেটিভ ফিডব্যাক মেকানিজমটা হ্যাম্পার্ড হবে এবং এর ফলে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা বেড়ে যাবে। এরপরে T3 টক্সিকোসিস। তাহলে এখানে কিন্তু বলেই দিচ্ছে
এই টার্মের মধ্যেই কিন্তু ইনফরমেশন আছে যে T3 টক্সিকোসিস মানে T3 বেড়ে গিয়েছে। তো T3 বেড়ে গিয়েছে কিন্তু T4 নরমাল আছে। কিন্তু T3 যেহেতু বেড়ে গিয়েছে তাহলে এটা কি করবে, এটা নেগেটিভ ফিডব্যাক মেকানিজমকে বেশি বেশি নেগেটিভ ফিডব্যাক মেকানিজম দিবে এবং এর ফলে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা কমে যাবে। তাহলে T3 টক্সিকোসিসের ক্ষেত্রে T4 নরমাল, T3 ইনক্রিজ করবে এবং থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা ডিক্রিজ করবে। এটা হচ্ছে T3 টক্সিকোসিস। এরপরে ফ্যাকটিশিয়াস থাইরোটক্সিকোসিস, এটাকে মনে করতে হবে আমার T4 টক্সিকোসিস, তাহলে কিন্তু আমাদের বুঝতে সুবিধা হবে। তো T3 টক্সিকোসিস মানে হচ্ছে T3 বেড়ে গিয়েছে এবং এটা বেড়ে গিয়ে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটাকে কমিয়ে দিয়েছে, এটা হচ্ছে T3 টক্সিকোসিস। আর ফ্যাকটিশিয়াস থাইরোটক্সিকোসিসটা ঠিক এইরকম ঘটনা, বাট এটা ঘটে T4 এর ক্ষেত্রে। সো এটা যদি আমরা মনে রাখি T4 টক্সিকোসিস তাহলে কিন্তু আমাদের বুঝতে এবং মনে রাখতে সুবিধা হবে। তাহলে আমরা যদি এটাকে মনে রাখি T4 টক্সিকোসিস তাহলে কি হবে, T4টা ইনক্রিজ করবে, T3টা নরমাল থাকবে। তা T4 যেহেতু ইনক্রিজ করবে তো T4টা গিয়ে বেশি বেশি নেগেটিভ ফিডব্যাক মেকানিজম দেবে অ্যান্টিপিউটারিকে, ফলে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা ডিক্রিজ করবে। তাহলে T4 টক্সিকোসিসে কি ঘটছে, T3 নরমাল, T4 ইনক্রিজ করছে এবং থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ডিক্রিজ করছে। এটা হচ্ছে T4 টক্সিকোসিস। এভাবে যদি মনে রাখি তাহলে কিন্তু আমার বুঝতে সুবিধা হবে। আর এই T4 টক্সিকোসিস, এই যে ঘটনাটা আমরা এইভাবে মনে রাখার সুবিধার্থে যেভাবে ব্যাখ্যা করলাম, এটাই হচ্ছে ফ্যাকটিশিয়াস থাইরোটক্সিকোসিস বলা হচ্ছে। তো আমরা এটাকে মনে রাখার জন্য T4 টক্সিকোসিস আমরা মনে মনে চিন্তা করব। এরপরে সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম অথবা সাবক্লিনিক্যাল থাইরোটক্সিকোসিস। এখানে আমার একটা কথা মনে রাখতে হবে যে এই দুটো কন্ডিশনে, সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম এন্ড সাবক্লিনিক্যাল থাইরোটক্সিকোসিস, উভয় ক্ষেত্রেই থাইরয়েড হরমোন দুটোই নরমাল থাকবে, দ্যাট ইজ T3 T4 উভয় ক্ষেত্রেই নরমাল থাকবে এবং TSH জাস্ট উল্টা হবে, অর্থাৎ হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে TSH ইনক্রিজ করবে আর থাইরোটক্সিকোসিসের ক্ষেত্রে TSH ডিক্রিজ করবে। আর T3 T4 উভয় ক্ষেত্রেই নরমাল থাকবে। বেশি প্যাচ দেওয়ার দরকার নেই, এই জিনিসটা আমাদেরকে সহজভাবে মনে রাখতে হবে। সাবক্লিনিক্যাল নিয়ে যদি বেশি গবেষণা করতে চান তাহলে কিন্তু উপরের গুলোর সাথে প্যাচ লেগে যাবে। সো এইটা মনে রাখা, এইভাবে মনে রাখতে হবে। সাবক্লিনিক্যাল সহজ কথা, সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম বা সাবক্লিনিক্যাল থাইরোটক্সিকোসিস সহজ কথা মনে রাখবেন, থাইরয়েড হরমোন নরমাল থাকবে আর থাইরয়েড স্টিমুলেটিং হরমোন জাস্ট উল্টা হবে, অর্থাৎ হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ইনক্রিজ করবে এবং অর্থাৎ সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এটা ইনক্রিজ করবে এবং সাবক্লিনিক্যাল থাইরোটক্সিকোসিসের ক্ষেত্রে এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা ডিক্রিজ করবে আর উভয় ক্ষেত্রে থাইরয়েড হরমোন নরমাল থাকবে। এইভাবে মনে রাখতে হবে। এবার আমরা এই চার্টটা দেখার চেষ্টা করি। ডেভিডসন থেকে এই চার্টটা নেওয়া হয়েছে। এইখানে খেয়াল করবেন ইউডি দেওয়া রয়েছে। ইউডি মানে হচ্ছে আনডিটেক্টেড। এখানে মনে রাখবেন যে আনডিটেক্টেড মানে হচ্ছে ডিক্রিজ করেছে। এটা মনে রাখলে আপনাদের আর জটিলতা হবে না। আনডিটেক্টেড মানে হচ্ছে ডিক্রিজ করেছে। সো যে ব্যাখ্যাগুলো বললাম, এই ব্যাখ্যাটা যদি এইভাবে যেভাবে বললাম এইভাবে যদি মনে রাখেন, বুঝে বুঝে পড়েন, তাহলে এই চার্টটা মনে রাখা কোনো ব্যাপার না। এখানে আমরা তাহলে আর একটু কোরিলেট করে একটু যে ব্যাখ্যাগুলো বললাম সেটার সাথে মিলিয়ে নেই। যে প্রাইমারি থাইরোটক্সিকোসিস, তার মানে কি? তার মানে হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যার কারণে থাইরয়েড হরমোন বেড়ে গিয়েছে। এই যে থাইরয়েড হরমোন বেড়ে গিয়েছে, এরা বেড়ে গিয়ে হচ্ছে অ্যান্টিপিউটারিকে বেশি বেশি নেগেটিভ ফিডব্যাক মেকানিজম দেবে এবং তার ফলে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ডিক্রিজ করবে বা আনডিটেক্টেড হয়ে যাবে। তারপর হচ্ছে প্রাইমারি T3 টক্সিকোসিস। তার T3 টক্সিকোসিস মানে হচ্ছে T3 বেড়ে গিয়েছে আর T4 নরমাল আছে। তো T3 বেড়ে গিয়ে এটা হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনকে বেশি বেশি নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে কমিয়ে দিবে, ফলে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কমে যাবে বা আনডিটেক্টেড থাকবে। আর ফ্যাকটিশিয়াস থাইরোটক্সিকোসিস, এটা মনে রাখার জন্য আমরা বলেছিলাম যে এটাকে T4 টক্সিকোসিস দিয়ে আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে কি হবে, T4 ইনক্রিজ করবে, যে T4 ইনক্রিজ করছে T3 নরমাল থাকবে। তো T4 ইনক্রিজ করে কি করবে, এটা গিয়ে নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনকে কমিয়ে দেবে বা আনডিটেক্টেড থাকবে।
তারপর হচ্ছে সাবক্লিনিক্যাল থাইরোটক্সিকোসিস। সাবক্লিনিক্যাল আমরা যেটা বলেছিলাম যে এই ক্ষেত্রে থাইরয়েড হরমোন নরমাল থাকবে, এই যে থাইরয়েড হরমোন দুটোই হচ্ছে নরমাল আছে, আর থাইরোটক্স আর হচ্ছে উল্টো হবে, অর্থাৎ সাবক্লিনিক্যাল থাইরোটক্সিকোসিসের ক্ষেত্রে টিএসএইচটা হচ্ছে ডিক্রিজ করবে অথবা আনডিরেক্টেড থাকবে। আর যেটা সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম সেক্ষেত্রে হচ্ছে থাইরয়েড হরমোনটা নরমাল থাকবে এবং যে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন সেটা ইনক্রিজ করবে। তো সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম কি? সেকেন্ডারি মানে হচ্ছে অ্যান্টিরিয়র পিটুইটারি সমস্যার কারণে থাইরয়েড হরমোনটা কমে গিয়েছে, অর্থাৎ অ্যান্টিরিয়র পিটুইটারি থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা কমে গিয়েছে এবং তার ফলে থাইরয়েড স্টিমুলেশন কম হয়েছে এবং তার ফলে থাইরয়েড হরমোন সিক্রেশন কমে গিয়েছে, অর্থাৎ তিনটাই কমে গিয়েছে। এই যে সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে তিনটাই কমে গিয়েছে, আনডিরেক্টেড অর লো, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন আনডিরেক্টেড অর লো। আর প্রাইমারি হাইপোথাইরয়েডিজম মানে হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা। তো থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যার কারণে থাইরয়েড হরমোন কমে গিয়েছে, অর্থাৎ TC34 এখানে থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যার কারণে কমে গিয়েছে। তো এটা যখন কমে যাবে তখন কি হবে? নেগেটিভ ফিডব্যাক মেকানিজমটা হ্যাম্পার্ড হবে। হ্যাম্পার্ড হলে তখন অ্যান্টিরিয়র পিটুইটারি থেকে বেশি বেশি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ইনক্রিজ করবে। এই যে TSH ইনক্রিজ করেছে। সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম, আর সাবক্লিনিক্যাল ক্ষেত্রে আমরা যেটা বলেছিলাম যে সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম এবং সাবক্লিনিক্যাল থাইরোটক্সিকোসিস উভয় ক্ষেত্রে থাইরয়েড হরমোন নরমাল থাকবে। সো এই ক্ষেত্রেও থাইরয়েড হরমোন নরমাল থাকবে। আর TSH এটা হবে উল্টা, অর্থাৎ সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে TSHটা ইনক্রিজ করবে। এই যে এখানে TSH ইনক্রিজ করেছে। তো এইভাবে যদি আমরা এই জিনিসটা একটু বুঝে পড়ি তাহলে আমাদের এই চার্টটা মনে রাখতে সমস্যা হবে না। এই থাইরয়েড হরমোন থেকে এই জিনিসটা সবচেয়ে বেশি সমস্যা করে, এই চার্ট মনে রাখা। অনেকে মুখস্থ করে না বুঝে সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে। তো এটা যদি একটু বুঝে পড়েন আমি যেভাবে এখানে ব্যাখ্যা করলাম তাহলে এটা আপনাদের জন্য বেশি ইফেক্টিভ হবে। থাইরোগ্লোবিউলিন কেমিস্ট্রি কিছু জিনিস সেখানে জানতে হবে, যে ফর্মেশন অ্যান্ড সিক্রেশন অফ থাইরোগ্লোবিউলিন বাই থাইরয়েড সেলস। থাইরোগ্লোবিউলিন কোথা থেকে আসছে? এটা বোথ ফর্মেশন এবং সিক্রেশন হয় থাইরয়েড সেল থেকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং গোলগি অ্যাপারেটাস, থাইরয়েড সেলের যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং গোলগি অ্যাপারেটাস রয়েছে সেখান থেকে হচ্ছে এই থাইরোগ্লোবিউলিন সিনথেসাইজ হয় এবং সিক্রেশন হয় ইনটু দ্য ফলিকল। আর এই থাইরোগ্লোবিউলিন এটা কি? এটা হচ্ছে এক ধরনের গ্লাইকোপ্রোটিন। এই থাইরোগ্লোবিউলিন মলিকুলের ভিতরে হচ্ছে থাইরয়েড হরমোনটা ফর্মেশন হয়।